তো ফাংশন আমরা প্রথম দিন একটু দেখছিলাম, আজকে আর একটু দেখতে হবে আমাদের। এখন আসেন আমরা একটু স্লাইড থেকে একটু দেখি। ফাংশন আগে বলেছিলাম প্রোগ্রামের মধ্যে আমরা কিছু অংশ তৈরি করি, যে অংশগুলো একদম নির্জীবের মতো পড়ে থাকে, একটা ব্লক অফ স্টেটমেন্ট, একটা নাম দিয়ে। কিভাবে? ডেপ ডিফাইন, এটা দিয়ে শুরু করতে হয় পাইথনে। কিন্তু অন্য প্রোগ্রামে সাব, কোন ল্যাঙ্গুয়েজে সাব দিয়ে শুরু করতে হয়, কোন ল্যাঙ্গুয়েজে ফাংশন কথাটা দিয়ে শুরু করতে হয়, তারপর কোন ল্যাঙ্গুয়েজে কিছুই দিয়ে শুরু করতে হয় না, হ্যাঁ, শুধু ডাটা টাইপ দিয়ে শুরু করতে হয়। এখন আসেন এই জায়গায় ডেপ দিয়ে শুরু করতে হয়, করে একটা নাম দিতে হয়, নাম দিয়ে কয়েকটা লাইন, সেই লাইনগুলি নির্জীবের মতো পড়ে থাকবে। যখন এটাকে কল করব তখনই এটা কাজ করবে। কিন্তু এটার মধ্যে কল করব কি দিয়ে? এর নাম দিয়ে। নামটা কি? এই ডেপের পরে যে অংশটুকু থাকে এটা হলো নাম। আর ব্র্যাকেটের ভিতরে কিছু দিতেও পারি, নাও দিতে পারি। কখন না দিব, না দিলে কোনো ঝামেলা নাই, কিন্তু কখন দিব? যখন যা দিব এটাকে বলা হয় প্যারামিটার। যা দিব যখন একে ডাকবো, যেরকম এই ফাংশনের নাম হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস, ফার টু সেলসিয়াস, যখন ডাকবো তখন এই ভ্যালুটা দিয়েও ডাকতে হবে ব্র্যাকেটের ভিতরে, নতুবা কিন্তু কাজ করবে না। বলে এটা একটা ভ্যালু, কোনো ভ্যালু সাপ্লাই দেওয়ার জন্য ফাংশনের মধ্যে। যেরকম আমি যদি এটাকে ডাক দেই 10 দিয়ে, 10 ভ্যালুটা দিয়ে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে 10 দিয়ে কল করি, তাহলে 10 টেম্পের ভেরিয়েবলের ভ্যালু হয়ে এই জায়গায় ক্যালকুলেশনে অংশ নিবে, এবং এটা লোকাল ভেরিয়েবল হবে। এর আগে লোকাল ভেরিয়েবল বলছিলাম, লোকাল ভেরিয়েবল হবে। আর প্রত্যেকটা ফাংশন থেকে কিছু রিটার্ন করতে হয় যে ডাকছে তাকে, তো তখন রিটার্ন কমান্ড দিয়ে রিটার্ন করতে হয়। এখানে একটাই লাইন, একটাই রিটার্ন, ওখানেই রিটার্ন। রিটার্ন এই ক্যালকুলেশনটা, এই রেজাল্টটা এখানে ক্যালকুলেট করলে যে রেজাল্ট সেই রেজাল্টটা রিটার্ন। তো এই প্রত্যেকটা ফাংশনে একটা ডিফাইন স্টেটমেন্ট থাকবে, একটা রিটার্ন স্টেটমেন্ট থাকবে, একটা ভ্যালু রিটার্নের সামনে থাকার বন্দোবস্ত করতে হবে। আর কি নাম থাকতেই হবে, প্যারামিটার অপশনাল থাকতেও পারে, নাও থাকতে পারে। তাইলে আমি যেটা বলছিলাম, এই ফাংশনই যে ব্লক অফ স্টেটমেন্ট, যেটা রান করে যখন তাকে কল করি তখন, এর অন্য সময় একদম রান করে না। চলেন আমরা একটা ফাংশন দেখি। এখানে আমি একটু এইদিকে তাকান অথবা এখানে তাকান, একই যে দুইটাই। এখানে যেটা দেখতে সুবিধা হয়, এখানে ফাংশনটা তৈরি করা হয়েছে, নাম হচ্ছে মাই ফাংশন। ভিতরে একটা প্যারামিটার আছে, প্যারামিটার হচ্ছে এফ নেম, তার মানে একে ডাকতে হলে কিছু দিতে হবে। ওকে, এখানে কিছুই রিটার্ন করা নাই, শুধু একটা কাজ করা আছে, কি প্রিন্ট। কি প্রিন্ট করো? এখানে যে ভ্যালুটা আসছে এই ভেরিয়েবলটা প্লাস রেফসনেস। ওকে, একটা স্ট্রিং। এখানে কিন্তু কোনো রিটার্ন নাই। এখন আমি যদি মাই ফাংশন দিয়ে ইমেল কল করি, তাইলে এই ইমেল স্ট্রিংটার ভ্যালু হবে এটা, এটা গিয়ে এখানে বসবে, এটা প্রিন্ট হবে। তাইলে আমরা যদি এটা দিয়ে কল করি, তাইলে এটা এই টোবিয়াস এফ নেমের নাম ভ্যালু হবে, আর এখানে প্রিন্ট হবে টোবিয়াস সহকারে এটা, এন্ড এটা এটার মতো প্রিন্ট। তাইলে আমার উপকারটা কি হলো? উপকারটা হলো এই ফাংশনটা 3 বার ব্যবহার করা গেছে, শুধুমাত্র ফাংশন হওয়ার কারণে এই প্রিন্ট কমান্ডটা 3 বার ব্যবহার করা গেছে। আমি এখন এই রকম করে একটা ফাংশন এখানে লিখব। ফর এক্সাম্পল, আমরা ওকে, আমি নতুন ফাংশন, ফাইল, নিউ ফাইল। ওকে, এখন আমি একটা ফাংশন লিখব, ডেপ। ফাংশনের নাম লিখব মনে করি সাম। মনে করি
সাম মনে করি এসকিউ ওকে, এখানে কি ভ্যালু দিব, এখানে আই এবং জে ভ্যালু আসবে, আই এবং জে ভ্যালু আসবে। আর এখানে কোলন দিয়ে ফাংশনটা লেখা শুরু করি কি ডিফাইন, ফাংশনের নাম হয়েছে হয়েছে, এখন ফাংশনটা লেখা শুরু করব। মনে করি রেস ইকুয়াল টু আই টু দ্য পাওয়ার জে। ওকে, এখন আমি বলবো রিটার্ন রেস। এখন আসেন ফাংশনটা তৈরি হয়ে গেছে। ফাংশন আমি একটু সেভ করি, হ্যাঁ, ফাইল সেভ অ্যাজ পাইথন পাইথন ক্লাস 245। ওকে, এখন আমি ফাংশনটাকে রান করব, প্রোগ্রামটাকে রান করলে কি রেজাল্ট দিবে? স্যার কিছুই দিবে না। কিছুই দিবে না, কারণ একটা ফাংশন লেখা হয়েছে, এ তো নির্জীবের মতো পড়ে থাকবে। এখন আমি এখানে প্রোগ্রামের মধ্যে লিখি প্রিন্ট দিয়ে আমি বলি, প্রিন্টের আগে একটু লিখি x equal to 5, y equal to 3। আচ্ছা, কমা কেন দিলাম? ওকে, এখন প্রিন্ট হ্যালো। এখন দেখেন, আমি যদি এই যে প্রিন্ট কমান্ডটা এলো দেই, এখন আমার কি রান হবে? শুধুমাত্র হেলো রান হবে, কারণ আমি x equal to 5 অ্যাসাইন করেছি, y equal to 3 অ্যাসাইন করেছি, কিন্তু হেলোটা প্রিন্ট করেছি, কিন্তু ওই অংশটাকে ধরি টাচও করি নাই, ওকে কাজ করতেই বলিনি, ওই অংশটাকে কাজ করতেই বলিনি। তো এই অংশটা যে কাজ করতে বলিনি, সে তো নির্জীবের মতো পড়ে থাকে, তাকে রান করলে সে কাজ করবে। একটা কাজ করি, আমি তাকে কল করব কিভাবে? এসকিউ ভ্যালু দিয়ে কল করবে। ওখানে দুইটা প্যারামিটার আছে, আই এবং জে, এবং নিচে গিয়ে আই এবং জে যোগ গুণ হয়েছে, তার মানে নাম্বার প্যারামিটার এগুলো। তাহলে এখানে আপনার আই এবং জে এর জায়গায় এক্স ওয়াই দিয়ে দিই, আমি কল করলাম। কল করলে কি হবে? কল করলে এক্স এর ভ্যালু আই তে যাবে, ওয়াই এর ভ্যালু জে তে যাবে, গিয়ে রেস এর ভ্যালু কত হবে? 5 টু দ্য পাওয়ার 3, মানে 125, এবং রিটার্ন রেস 125 প্রিন্ট হবে, ফেরত দিবে আমাকে এই জায়গায় যেখানে কল করা হয়েছে সেখানে, এবং প্রিন্ট হেলো। রেজাল্ট কি হবে? 125 হেলো, হ্যালো হবে, শুধু হেলো হবে। আর কেউ কেন 125 হবে না? আর কেউ অন্য কেউ? শুধুই হেলো হবে কোথাও স্যার, সেভ করি নাই। হয় না স্যার, তার মানে প্রিন্ট দেয়া হয় না স্যার। সে অ্যাক্টিভ হইছে, সে ডাটাও পাঠাইছে, কিন্তু আমি তাকে জমা রাখি নাই, ক্যাচ করি নাই। আমি ইচ্ছে করলে জমা রাখতে পারতাম, অথবা তাকে ডাইরেক্ট প্রিন্টও করে ফেলতে পারতাম, তাইলে এখন কি 125 প্রিন্ট হবে, হেলো প্রিন্ট হবে। আর কেউ বলে কি না এত ঝামেলা করেন কেন, প্রিন্টটা পরে করেন, কল করে এটা আগে জমা রাখেন, রেজাল্ট ইকুয়াল টু সামথিং জমা রাখেন আগে, তাহলে রেসের ভ্যালুটা রেজাল্টে জমা হবে, আর রেজাল্ট প্রিন্ট হবে। তাইলে আমাদের ফাংশনটা বুঝলাম। এইভাবে আমরা একাধিক ফাংশন আমাদের প্রোগ্রামে রাখতে পারি, এবং এক ফাংশনকে আরেক ফাংশনের মধ্যে কল করতে পারি। আমি এখন এক ফাংশনের মধ্যে আরেক ফাংশন কল করব, তারপরে আরেকটা ফাংশন লিখে আজকে ক্লাস শেষ করতে যাব। ওকে, চলেন আমরা এক ফাংশনের মধ্যে আরেক ফাংশন কল করব।
ওকে, একটা ফাংশন তৈরি করা হইলো। এখন আমি আরেকটা ফাংশন তৈরি করব। ডিপ এখানে ফাংশনটা করব গুণ। ডিপ সাম এসকিউ নাম দিলাম, একটা নাম দিলাম আর কি। এটার কোনো প্যারামিটার রাখবো না। এখন আসেন একটা লুপ দেই। এক থেকে 6 পর্যন্ত একটা লুপ দিলাম। আর এখানে আই এর মান কত হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। তো 6 হবে না মনে হয়। হ্যাঁ, আর ইউ শিওর? স্যার রেঞ্জে কমা হবে স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ। এরকম কয়েকজন না থাকলে তো সময় নষ্ট হইতো অনেক। আচ্ছা, তাইলে এখন আমি পরের আন্ডারে আমি একটা কল করি। ওই কাকে কল করব? ফাংশনকে কল করব। কিভাবে কল করব? আমি কল করব সাম ইকুয়াল টু 0 লিখে দেই, আর এখানে লিখি সাম প্লাস ইকুয়াল টু এস কিউ আই কমা 2। তাহলে কি হবে? আমি দেখেন এটা একটা ফাংশন নিজেই, তাকে এই লুপের ভিতরে আই এর মান 1 পাবে সে। আমি করছি কি সাথে সাথে 1 পাইই 1 এবং 2 কে এখানে পাঠিয়ে দিছি। তাইলে এখানে কি তৈরি হবে? 1 ইজ, এখানে তো স্টার ছিল, আমি আবার ডিলিট করছি কেন? 1 স্কয়ার, ঠিক আছে? 1 স্কয়ার। তাইলে সামের ভ্যালু হবে 1 স্কয়ার আগের ভ্যালুর সাথে। এরপরে ফর লুপ যখন আবার চেঞ্জ হবে, আই এর ভ্যালু হবে 2। তাহলে এখানে কল করবে কাকে? 2 এবং 2 দিয়ে কল করবে। তো আই এর ভ্যালু হবে 2, জে এর ভ্যালু হবে 2। এখানে গুণফল হবে কি? 2 স্কয়ার। এরপরেরটা হবে 3 স্কয়ার, এরপরে 4 স্কয়ার, 5 স্কয়ার। তাহলে সবগুলি সামের মধ্যে ঢুকে যাবে। কিন্তু এই দেখেন আই এর লুপ কিন্তু আমার শেষ। আই এর লুপ শেষ। যখন আই এর লুপ শেষ হবে তখন অলরেডি সামের মধ্যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হয়ে যাবে। আমি এখন যদি রিটার্ন দেই, একটু রিটার্ন করি, রিটার্ন দেই যে ডাকবে তাকে কি রিটার্ন করব? সাম রিটার্ন করব। ওকে, এইবার প্রিন্ট কল করতে হবে। তো এখানে রেজাল্ট ইকুয়াল টু এস ইউ এম এস কিউ সাম স্কয়ার, আর কিচ্ছু না, কারণ ওখানে প্যারামিটার, সাম স্কয়ারের কোনো প্যারামিটার নাই। সাম স্কয়ার যদি কল করি তাইলে প্রথমে সাম স্কয়ার এই কল হবে 1 থেকে 6 এর মধ্যে লুপ হবে। প্রতি লুপের সময় 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার যোগ হইতে থাকবে। লুপ কমপ্লিট হবে মানে 5 স্কয়ার পর্যন্ত যোগ হইতে থাকবে। আর যোগ হইলে সেই যোগফলটা রিটার্ন করবে, এখানে আমার প্রিন্ট করবে। চলেন আমরা একটু রান করি। কি মজা, 55 প্রিন্ট হয়েছে। আমরা একটু প্রমাণ পাওয়ার জন্য 2 পর্যন্ত করি দেই। এখন কত? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 5 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হয়েছে, তার মানে যত পর্যন্ত দিব রেঞ্জের তার চেয়ে 1 কম হয়। এর আগেও দেখছি আমরা। হ্যাঁ, তাহলে 11 দিলে 1 থেকে 10 পর্যন্ত স্কয়ারের যোগ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ফাংশনের ভিতরে কেন আমি ভ্যালু চেঞ্জ করব? আমি এখানে করব। তাইলে ফাংশনের মধ্যে এই ফাংশনের মধ্যে আমার এখানে আমি 1 এবং 11 যদি পাঠাইতে পারি তাহলে তো চলে। তাহলে একটা কাজ করি, এখানে আই কমা জে, এই আই কমা জে ওই আই কমা জে এর সাথে কোনো কনফ্লিক্ট নেই। আই কমা জে দিয়ে এখানে আই আর এখানে জে দিয়ে দিই।
আর এইখানে আমি আই কমা যে দুইটা তো লাগবে না, আই পর্যন্ত কত থেকে কত পর্যন্ত, হ্যাঁ এটা লাগবে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে যে পর্যন্ত, তাহলে এখানে একটা, ওকে ভুল করছি কি, ইয়েস ভুল করিনি কোনো। তাহলে এখন কত পর্যন্ত গুণ করব, মনে করি আমরা লিমিট ইকুয়াল টু কত পর্যন্ত, মনে করি 60 পর্যন্ত। তাইলে সাম স্কয়ারস 8 কল করব, 8 কল করলে কি হবে, 8 যাবে ওখানে, জের ভ্যালু হবে, আর এখানে লুপের ভ্যালু 1 থেকে 8 পর্যন্ত হবে, এবং 1 থেকে 8 পর্যন্ত হইলে আই এর ভ্যালু এই কোনো সমস্যা হবে না, আই এর ভ্যালু 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 8 হবে, প্রত্যেকটা ক্ষেত্রে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার হবে, আর ফাইনালি সাম হবে। 8 পর্যন্ত দিলে 140 হয়, 2 পর্যন্ত দিলে 1 হবে, 1 হবে, দেখি তো 1 হবে, 3 পর্যন্ত দিলে 5 হবে। স্যার রেঞ্জ 0 থেকে শুরু করা যায় না? কোনটা রেঞ্জ? হ্যাঁ, রেঞ্জে 0 দিয়ে দেখেন তো দেন 0 তখন দেন, কি বলে। 0 স্কয়ার কিচ্ছু চেঞ্জ হবে না, 5ই হবে। না, আমি বলতেছিলাম যে ও যেহেতু একটা কমায়ে প্রিন্ট করতেছে, সেই ক্ষেত্রে 0 থেকে শুরু করলে সবগুলো প্রিন্ট করে কিনা। ও আচ্ছা, 0 থেকে শুরু করলে সবগুলো প্রিন্ট করে নাকি, না একটা কাজ করি, এখানে যে লিমিটটাকে 2 পর্যন্ত দেই, তাইলে কি হয় দেখি, তাইলে 5 হওয়ার কথা, হ্যাঁ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হয়েছে, হয়েছে তো এই নাকি, এখানে লিমিট দিয়ে কল করতে হবে তার, ও না হয় না, 0 থেকে শুরু করলে ওই কমই হয়। তাইলে এখন আমরা জানলাম ফাংশনের ভিতরে ফাংশন। ওকে, কারো যদি প্রশ্ন থাকে আবার ভিডিওটা দেখবেন। আমি একটু ফাংশনের ভিতরে ফাংশনটাকে একটু অন্যভাবে কাজ করতে চাই এখন। ডিপ ফাংশনের নাম দিব আমি ফ্যাক্টোরিয়াল। ডিপ ফ্যাক্টোরিয়াল, এখানে কত পর্যন্ত ফ্যাক্টোরিয়াল করবে তার একটা লিমিট থাকতে হবে। তাইলে আমি এখানে এ দেই প্যারামিটার, তাইলে এ যদি দেই, ফ্যাক্টোরিয়াল মানে কি, যত 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত গুণফল, তাইলে এখানে রেস ইকুয়াল টু 0 দেয়া যাবে। আচ্ছা 0 দিয়ে করি, রেস ইকুয়াল টু 0, এখানে একটা ফর লুপ দেই, ফর আই ইন রেঞ্জ, যেহেতু এ পর্যন্ত গুণ করতে হবে তাইলে a প্লাস 1, ঠিক আছে, তাইলে এ পর্যন্ত আমার পাওয়া যাবে, আর রেস স্টার ইকুয়াল টু আই, তাহলে এখানে রেজাল্ট ফাইনালি রিটার্ন রেস, কত হবে রেসের মান, প্রিন্ট রেসের মান কত হবে, ও রেস তো 5 কল গুণ করতে 5। হবে, হ্যাঁ স্যার ভ্যালু তো দিতে হবে এর। রেজাল্ট ইকুয়াল টু ফাংশনের নাম ফ্যাক্টোরিয়াল 5 মনে করেন, 5 ফ্যাক্টোরিয়াল করতে চাই, তাহলে রেজাল্ট প্রিন্ট রেজাল্ট, তাহলে এখন 5 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, আচ্ছা 5 না 3 এর ফ্যাক্টোরিয়াল কত হবে, 3 এর ফ্যাক্টোরিয়াল 6 স্যার।
6, তাইলে 3 ওখানে যাবে, গিয়ে ফ্যাক্টরিয়াল করে 6 প্রিন্ট করবে, কিন্তু আমার রেজাল্ট আসতেছে 0। স্যার ভ্যালু রেসের ভ্যালু 0 ধরছেন স্যার, 1 ধরতে হবে। কারণ এখানে গুণ আছে, রেসের ভ্যালু 0 ধরতে, 0 না ধরে 1 ধরতে হবে। হ্যাঁ, তাইলে আমাদের আসবে 6। তত আসবে। স্যার রেঞ্জের মধ্যে a+1 হবে না অন্য কিছু হবে? স্যার এটা 1 রেঞ্জের কমা মধ্যে a হবে প্লাস 1 1 কোলন স্যার কমা। কমা হবে স্যার। তাহলে এখন দেখি আসছে। জি স্যার। ওকে, 2টা এরর রেখে দিয়েছিলাম, 2টা এরর আপনারা সাকসেসফুলি কাজ করেছেন। এখন আসেন, এই অংশটুকু দিয়ে কি প্রিন্ট হয়? ফ্যাক্টরিয়াল প্রিন্ট হয়। কিন্তু আমি যদি পারমুটেশন দেখতে চাই তাহলে কি করব? মনে করেন আমি যদি NCX পারমুটেশন কম্বিনেশন করতে চাই, NCX, তাইলে আমি কিভাবে করব কম্বিনেশন? তাহলে কম্বিনেশনের আমি দ্রুত করে ফেলি, আরেকটা ডিফাইন করে ফেলি, ডিফাইন কম নাম দেই, কারণ কম্বিনেশনের জন্য NCX, n লাগবে, x লাগবে, তার মানে n আর কমা x দুইটা ভ্যালু লাগবে। তার জন্য 2টা ভ্যালু যদি লাগে তাইলে 2টা ভ্যালু দিয়ে এবার আমি তাকে ক্যালকুলেশনে ঢুকিয়ে দেই। তাইলে NCX এর ফর্মুলা কি? NCX এর ফর্মুলা হচ্ছে কি, কে বলতে পারবেন? n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টরিয়াল আর n মাইনাস x ফ্যাক্টরিয়াল। কিন্তু কাটাকাটি গেলে কি থাকে যায়? উপরে থাকে n থেকে আচ্ছা সহজভাবে করি, আপনার n ফ্যাক্টরিয়াল, তাইলে আমার এখানে ফ্যাক্টরিয়াল তো করার ফাংশন উপরে আছেই। তাইলে আমি এখন কল করব, কি কল করব? রেস ইকুয়াল টু রেস অন্য নাম দেই, ক্যালক ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল তো রিয়াল কত ফ্যাক্টরিয়াল লাগবে? আমার লাগবে n ফ্যাক্টরিয়াল। n কল করলাম, বাস। ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই কি? ফ্যাক্টরিয়াল কত? ফ্যাক্টরিয়াল হচ্ছে x, এখানে একটু ব্র্যাকেট লাগবে কারণ নিচে দুইটাই ভাগ, ইনটু ফ্যাক্টরিয়াল কত? n মাইনাস x। এখন আমার রিটার্ন দরকার, রিটার্ন ব্র্যাকেট শেষ কত? হবে লাস্টে। রিটার্ন ক্যালক। এখন স্যার আমি n যদি মাইনাস x না n মাইনাস 1? কোনটা? এটা n মাইনাস x, এটা সূত্র। স্যার লাস্টে আচ্ছা। একটা ব্র্যাকেট শেষ হবে। ওকে, এটা বলতে পারেন। ওকে, তাইলে এখন আমি যদি কল করি, এটা না, আমি যদি কল করব কাকে? কমকে, কম, COMB, কম্বিনেশন কত? NCX, NCN এর মান মনে করেন 5, C এর মান X এর মান 2, 5C2, এটার কম্বিনেশন হচ্ছে 10। 10। আচ্ছা, ওকে, চলেন আমরা দেখি 10 আসে কিনা। এসে গেছে। তাহলে আমরা উপরে একটা ফ্যাক্টরি ফাংশন তৈরি করেছি, নিচে আরেকটা ফাংশন তৈরি করেছি, নিচের ফাংশনে উপরের ফাংশনকে কল করেছি। এই সুবিধাটা নিয়ে আমরা কি করলাম? আমরা কম্বিনেশন পারমুটেশন করি নাই, কম্বিনেশন NCX এর মান বের করেছি। ওকে, চলেন লাস্ট টপিক, আর কয়েক মিনিট আছে। লাস্ট টপিক হচ্ছে আমরা রিকারসিভ ফাংশন তৈরি করব। তো এখানে এটা থাক, এই যে এটা থাকুক, এই ফাংশনটাকে চেঞ্জ করে দিব।
এই ফাংশনটাকে রিকার্সিভ ফাংশন হিসেবে লিখবো। আচ্ছা তো যাক, ওকে। ওকে, চলেন আমরা এখন রিকার্সিভ ফাংশন দেখবো, এইটাকে রিকার্সিভ ফাংশন বানাবো। আপনি বলতে পারেন কেন বানাবেন রিকার্সিভ ফাংশন? দেখেন এখানে একটা ফ্যাক্টরিয়াল তৈরি করার জন্য একটা সংখ্যাকে বারবার গুণ করা হচ্ছে, কিন্তু এইটাতে যতটুকু কষ্ট হচ্ছে, মেমোরি কস্ট নষ্ট হচ্ছে, কষ্ট যাচ্ছে, তার চেয়ে আরো সহজে করতে পারি। কিভাবে? আমার পুরো ডিলিট না করলে আমার মাথা দিয়ে বেরোবে না। এখন আসেন ফ্যাক্টরিয়াল বের করতে হবে। খেয়াল রাখেন, এ যদি ভ্যালু হয়, সংখ্যা হয়, মনে করেন এর ভ্যালু 5, তাহলে এখানে লাগবে হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5, তার মানে বারবার ইন্টু লাগবে। এবং আমরা আসলে 5 ফ্যাক্টরিয়াল সূত্র বললাম, কিন্তু আপনারা কি বলতে পারেন যে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120 না, যে এটা সত্য, ঠিক আছে 120, কিন্তু 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 × 4 ফ্যাক্টরিয়াল। ইনফ্যাক্ট এটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। আবার 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 তো আছেই, ইন্টু তো আছেই, 4 ফ্যাক্টরিয়াল কে লিখতে পারি 4 × 3 ফ্যাক্টরিয়াল। এইভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তো আসলে যখন আমাদের 5 ফ্যাক্টরিয়াল তৈরি করতে হবে, তখন আমরা যদি বলি 5 ফ্যাক্টরিয়ালকে একটা ফাংশন তো কল করব, আমি যদি বলি দরকার নাই 5 × ওই ফাংশনের 4 দিয়ে কল করো, ওই ফাংশনকে 4 দিয়ে কল করো, তো একজন বলতে পারে 4 দিয়ে কল করবা, তাইলে আমি 4 × ওই ফাংশনকে 3 দিয়ে কল করব। আরেকজন বলতে পারে না, আমি 3 দিয়ে যখন কল করা হবে তখন সে বলবে কি, না আমি 3 দিয়ে ফাংশন ব্যবহার করব না, আমি 3 × 2 ফ্যাক্টরিয়াল দিব। আরেকজন বলতে পারে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে যখন কল করা হয়েছে, কয় যে তুরু মিয়া আমি 2 ফ্যাক্টরিয়াল দিয়ে কল করব না, আমি 2 × 1 ফ্যাক্টরিয়াল দিয়ে কল করব। 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল বলে কি যে যদি ভ্যালু 1 হয় আমি আর কাউরি কল করব না, ঠিক আছে, তাইলে আমি রিটার্ন করে দিব ডাটা রেজাল্ট। তাইলে এই পদ্ধতিতে দেখেন, যখন আপনার 5 ফ্যাক্টরিয়াল করতে হবে, আপনি বলছেন যে আমি 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ফাংশনকে কল করব না, আমি 5 × 4 ফ্যাক্টরিয়াল দিয়ে কল করব। 4 ফ্যাক্টরিয়াল দিয়ে যখন কল করছেন তখন বলে কি, না আমি 4 × 3 ফ্যাক্টরিয়াল দিয়ে কল। এইভাবে যেতে 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 একটা এন্ডিং পয়েন্ট কি, একজনে আরেকজনের উপর ফালায় আর কি দোষ, একজনে আরেকজনের উপর দোষ ফালায়, এরকম আর কি। এন্ডিং পয়েন্ট কি, যখন ভ্যালু 1 হবে। তাইলে আমি যদি এখানে লিখি ইফ রেস ইফ যে দিয়ে কল করছি, ইফ a = 1, তাইলে আর কিছু দরকার নাই, রিটার্ন। ইফটা এত বড় আসছে কেন? তাহলে রিটার্ন করে দাও। রিটার্নে a = 1 হলে তো আর কাউকে কল করার দরকার নাই।
যদি a equal to 1 না হয় else এভাবে নি লেখে else না else পাস না ও পাস বলিনি আপনাদেরকে else কি হবে else হবে একজন আরেকজনের ফের ফালাইবো returned কি 4 এ হাতে রেখে ইনটু এর এক কমটাকে কল করি ওই 4 ফ্যাক্টরিয়াল যেরকম 5 ইনটু 4 এ হাতে রেখে এর এক কমটাকে কল করি কাকে কল করব ফ্যাক্টরিয়ালকে কল করব ফ্যাক্টোরিয়াল কিন্তু অবাক ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ফ্যাক্টরিয়ালের মধ্যে থেকে প্রোগ্রাম লিখতেছি তাহলে এখন দেখেন আমরা কিন্তু ফ্যাক্টরিয়ালের মধ্যে থেকে প্রোগ্রাম লিখতেছি আবার ফ্যাক্টরিয়ালকে কল করতেছি এই ফাংশন যদি নিজেই নিজেকে কল করে এটাকে বলে রিকারসিভ ফাংশন কারণ আমরা তো নিজে নিজেকেই কল করতে হবে কারণ ফ্যাক্টরিয়াল বানাইতে গিয়ে আরেক ফ্যাক্টরিয়ালকে কল করতেছি 5 ইনটু 4 ফ্যাক্টরিয়ালকে কল করতেছি তো এখানেও তাই ফ্যাক্টরিয়াল a ইনটু ফ্যাক্টরিয়াল a মাইনাস 1 তাকে কল করতেছি এখন এটা যখন কল করতেছি তখন সে আবার এখানে গিয়ে আবার সে যখন আসছে তখন তারে বলতেছে a মাইনাস 1 না এ যা দিয়ে কল হচ্ছে সেটা ইনটু তার চেয়ে এক কম আবার ফ্যাক্টরিয়ালকে কল করে এবার শেষ কোথায় যখন এর ভ্যালু 1 হয়ে যায় ঠিক যখন এর ভ্যালু 1 হয়ে যায় এটার মতো 1 হয়ে যায় তখন আর কল করে না তখন কল না করে রিটার্ন করে দেয় তো আমাদের প্রোগ্রাম হয়ে গেল আমরা যদি এখনো রান করি 5 টু রেজাল্ট 10 নিয়ে আসবে আমাদের একটু ভুল আছে ইফ এর পর কোলন হবে স্যার একটা কোলন হবে ওকে আবার বলতেছে যে ইকুয়াল টু তো হয় নাই আপনি ডাবল ইকুয়াল টু দিবেন না এটা অপারেটর না এক্সপ্রেশন না জি স্যার অ্যাসাইন হয়ে গেছে হ্যাঁ 10 ঠিক আছে তাহলে আমাদের প্রোগ্রাম হয়ে গেল আমরা বুঝে গেলাম রিকারসিভ ফাংশন কখন বলা হয় যখন ফাংশন নিজেই নিজেকে কল করে তখন এটাকে বলা হয় এই ফাংশনটাকে বলা হয় রিকারসিভ ফাংশন এখানে আমাদের রিকারসিভ ফাংশন হচ্ছে ফ্যাক্টরিয়াল আর এই রিকারসিভ ফাংশন কেন আমাদের লিখতে হয়েছে লিখলাম আমি সুবিধার জন্য খুব দ্রুত ফাস্টার রান হয় আর প্রোগ্রাম ছোট হয়ে যায় আর কি এখানে ফ্যাক্টরিয়াল আদায় করেছি আমি রিকারসিভ ফাংশন দিয়ে রিকারসিভ ফাংশনের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের খুব খেয়াল করতে হবে এই জন্য কল করে এন্ডিং পয়েন্ট আছে কিনা এই এন্ডিং পয়েন্ট হচ্ছে এই অংশটুকু মানে এক্সিট পয়েন্ট বলে যখনই কল করে কেউ ক্যালকুলেট করে না ওই লাস্টে ক্যালকুলেট করে দেয় একটু আর সবাই করে গিয়ে গুড়গুড় করে লারে লাপ্পার মতো তাদের গুলি ক্যালকুলেট করে নিয়ে ওকে তাইলে আমরা রিকারসিভ ফাংশন দেখলাম আমরা একটু স্লাইডে যাই আমরা ওকে অনেক ধরনের ফাংশন এখানে এক্সাম্পল আছে আপনাদেরকে স্লাইডটা পিডিএফ করে দিয়ে দিব অসুবিধা নেই বলেছি আমি আজকে রিকারসিভ ফাংশন এই রিকারসিভ ফাংশনটা এতক্ষণ দেখাইছিলাম এই রিকারশন আর এই রিকারশনের জন্য আমি এই ফ্যাক্টরিয়ালটা এই প্রোগ্রামটা তো করেছি আমরা আর এখানে ল্যামডা ফাংশনটা একটু দরকার হ্যাঁ ল্যামডা ফাংশন দেখেন ল্যামডা একটা ফাংশন এটা অন্য কোন আপনারা যারা এই পারেন ওরাকল পারেন ওরাকল একটা ফলস একটা ডামি টেবিল আছে নাম কি মনে আছে ডুয়েল টেবিল ডুয়াল এই ডুয়াল আসলে কোনো টেবিল হলো কি জানি ঠিক না এটার খুব সুবিধা আছে না খুব সুবিধা মাঝে মাঝে খুব কাজে লাগে হ্যাঁ সুবিধা খুবই কাজে লাগে এইরকম ডুয়েলের মতো এরকম একটা আইটেম ল্যামডা হ্যাঁ এই খুব কাজে লাগে এটা আবিষ্কার ওই রসুল ভদ্রলোকই আর কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা নাই
in Python lambda is expression, এটাকে বলে lambda expression, are utilized স্যার সি শার্পে আছে স্যার। সি শার্পে আছে। হ্যাঁ, ল্যামডা এক্সপ্রেশন সি শার্পে আছে। Okay. Expression are utilized to create anonymous function. মানে যে ফাংশনের নাম দিতে চাই না আমি, এই ফাংশনটা ল্যামডা দিয়ে আমি সারাই দিই। তো এখানে x equal to lambda a b কলম, মানে b টাকে এক্সপ্লেইন করতেছে, a এর ভ্যালু এবং b এর ভ্যালু এক্সপ্লেইন করা হচ্ছে। a হবে কি, a if a is greater than b আর else b, তার মানে কি হবে, a হবে অথবা b হবে। a বড় হইলে ভ্যালু হবে a আর b বড় হইলে ভ্যালু হবে b। কার ভ্যালু হবে b, ল্যামডার ভ্যালু হবে b না x এর ভ্যালু হবে b, x এর ভ্যালু হবে b। তাইলে নাকি ল্যামডার ভ্যালু হবে b, ল্যামডার ভ্যালু বি হবে, সেটা এক্স এ রাখবে আর কি। ল্যামডা হচ্ছে ফাংশন নাকি অ্যানোনিমাস ফাংশন। ওকে, জি স্যার, ওইটা তো একটা রিটার্ন করবে। আমরা এক্সাম্পলে এখানে দেখতে পাচ্ছি, ধরেন এটা একটা লিস্ট, এখানে অনেকগুলি ভ্যালু আছে, আমি এখান থেকে খুঁজে বের করব কোন সংখ্যাগুলো 4 এর চেয়ে বড়। এটা লিখতে হলে আমাকে বড় একটা প্রোগ্রাম লিখতে হবে, এবং প্রোগ্রাম লিখে যখন দেখবো 4 এর চেয়ে বড়, সেগুলি সেট বানাইতে হবে, তারপরে সেট ইউনিয়ন ইন্টারসেকশন করতে হবে অথবা মাইনাস করতে হবে, অথবা একটা একটা করে পপ না রিমুভ করতে হবে আইটেম। কিন্তু এখানে আমি যদি ফিল্টার কমান্ড দিই ল্যামডা ফাংশন দিয়ে, এই লিস্ট 1 এর উপর যদি ফিল্টার কমান্ড দিই, কি ল্যামডা এক্স where x is greater than 4 লিস্ট 1 বাইরে ফিল্টার, এটা যদি লিখি তাহলে লিস্ট 1টা ফিল্টার হয়ে যাবে এবং ফিল্টার হয়ে 4 এর চেয়ে বড় সংখ্যাগুলি এখানে এই সেটের এই লিস্টের মধ্যে জমা হবে। ব্যাস। আর প্রিন্ট যদি করি, আপনাদের কাছে প্রশ্ন হইলো এখানে আবার লিস্ট লিখতে হইলো কেন, এটা উত্তর দিবেন আমাকে, বা নিজে উত্তর দেওয়ার দরকার নেই, নিজে নিজে অন্তত চিন্তা করবেন। এখানে তো একটা লিস্ট ফিল্টার করে একটা লিস্ট বানাইছি, এটা ছিল একটা লিস্ট, এই একটা লিস্ট বানানো হয়েছে, তারপরেও কেন আবার লিস্ট কমান্ড দিতে হয়েছে। ওকে, চলে আমরা ল্যামডা ফাংশনকে আমরা একটা অন্য ল্যামডা যেহেতু একটা ফাংশন, তো ল্যামডা ফাংশনকে আরেকটা ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিতে পারি। তো আমি ইচ্ছা করলে এইভাবে ঢুকিয়ে দিতে পারি। আশা করি আপনারা ল্যামডা ফাংশনকে আরো ব্যবহার করলে আরো বুঝতে পারবেন। কিন্তু আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে, পাইথন অ্যারে, যেটা আমার সিলেবাসে, কিন্তু অ্যারে তো আসলে ওগুলি। ওকে, চলেন অ্যারেটা একটু শিখে নেই। শিখার নামে ঘোড়ার ডিম। অ্যারেটা লিস্ট গুলি তো অ্যারে, হ্যাঁ, লিস্ট ইজ কনসিডার্ড অ্যান অ্যারে। ক্লিয়ার? ওকে, চলেন এই ক্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আপনারা কে জানি আমার কাছ থেকে অবজেক্ট ওরিয়েন্টেড চাইছেন, আমার অবজেক্ট ওরিয়েন্টেড লিস্টে নাই। আমি কালকে আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে শুরু করব। অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে শুরু করে যতটুকু আগানো যায়। পাইথন এক্সপ্রেশন আমার কাছে, আমি জীবনে শুরু পাইথন ধরছি এক্সপ্রেশনের জন্য, তো এই জন্য আমি পাইথন এক্সপ্রেশনটা এখানে রাখছি আপনাদেরকে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য কেউ বলতে পারেন এটা দরকার ছিল না। সবগুলি কালকের ক্লাসটা 5টা আইটেম হবে অবজেক্ট ওরিয়েন্টেড সহকারে। সো আপনারা কালকে সময় মতো চলে আসবেন, এবং কালকে 3টা ঘন্টা আমি একদম প্যাকড চালাম, এবং আমাদের কোর্স শেষ হবে, এরপরে অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ।